নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির সবথেকে বড় ইমোশন, পাহাড়ের রানী দার্জিলিং। আজকে আমরা যাব দার্জিলিং এবং তোমাদেরকে দেখাবো দার্জিলিং এর কোথায় কোথায় ঘুরবে, কি খাবে, কোথায় থাকবে, সমস্ত ইনফরমেশন। দার্জিলিং এ কিন্তু 3 পয়েন্ট, 7 পয়েন্ট, 5 পয়েন্ট এরকম করে বিভিন্ন পয়েন্ট আকারে সাইট সিইং করানো হয়। তোমাদেরকে সেই সমস্ত ইনফরমেশন দেব। তাছাড়া তোমরা যদি চাও দার্জিলিং এ লোকাল গাড়ি হায়ার করে খুব কম খরচে পুরো দার্জিলিংটাকে এক্সপ্লোর করতে পারো এবং চাইলে গাড়ি বুক করে নিজেদের মতো করেও ঘুরতে পারো। তো আজকের ভিডিওতে থাকছে সমস্ত ইনফরমেশন, কোথায় গেলে কম খরচে হোটেল পাওয়া যাবে, কম খরচে গাড়ি পাওয়া যাবে এবং কোথায় কোথায় মাস্ট ভিজিট প্লেস দার্জিলিং এ আসলে দেখা উচিত, সেই সমস্ত ইনফরমেশন। তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো বন্ধুরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখছো, পছন্দ করছো, কিন্তু লাইক কমেন্ট করছো না বা সাবস্ক্রাইব করছো না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টিনিউয়াসলি তোমরা দেখতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। থাকছে টোটাল ইনফরমেশন, দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমেই হাওড়া থেকে ভোর 5:55 বন্দে ভারত এক্সপ্রেস ধরে নিলাম এবং 1:25 এনজিপি স্টেশনে নেমে পড়লাম। এই বন্দে ভারতের অভিজ্ঞতার টোটাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। যারা যারা চাইছো সেই অভিজ্ঞতার কথা দেখতে, তারা কিন্তু অবশ্যই গিয়ে একবার চেক আউট করে নিও। বন্দে ভারতের টিকিট প্রাইস 1565। এছাড়া শিয়ালদহ থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে, যার টিকিটের প্রাইস স্লিপারে হচ্ছে 360 এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া 1255। এরকম নানান ট্রেন আছে, টাইম এবং প্রাইসগুলো চেক করে নিতে ভুলো না। এরপর এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে 300 টাকা পার হেড দিয়ে সোজা চলে এলাম দার্জিলিং আমরা পৌঁছেই গেছি। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তারা নিয়ে আসতে পারো। এইখানে কিন্তু মাল্টি লেয়ার পার্কিং আছে এবং যদি তোমাদের হোটেলের সামনে পার্কিং থাকে সেখানেও তোমরা রাখতে পারো। তো আমরা ফাইনালি চলে এলাম দার্জিলিং। দি হিমালয়ান রেলওয়েজ এর কারসেডে টয় ট্রেন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, আর বাঁদিকে দেখা যাচ্ছে দার্জিলিং স্টেশন। মনটা এক্সাইটমেন্টে ভরে যাচ্ছে, কারণ এইখান থেকে আগামী দিনগুলো খুবই আনন্দে এবং খুবই এক্সাইটের সঙ্গে কাটতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আগে আর কোন কোন জায়গায় যাচ্ছি, কিভাবে ঘুরছি, কোথা থেকে কত খরচ হচ্ছে ইত্যাদি জানার জন্য। আজ দার্জিলিং পৌঁছাতেই সন্ধে হয়ে গেছে, তাই রুমগুলো আর ঘুরিয়ে দেখাচ্ছি না। ওগুলো পরবর্তী অংশে অবশ্যই তোমাদেরকে বলে দেবো কেমন ভাড়া এবং কোথায় রুম নিলে সুবিধা। আজকে সন্ধ্যাবেলা রুম থেকে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরিয়ে পড়লাম এবং বাইরেই দেখলাম যে দার্জিলিং এক্সপো 2024 মেলা বসেছে। সেখানে একটু ঘুরে নিলাম এবং সেখান থেকে সোজা চলে এলাম ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড। একদম সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড, আর এই উপরের রাস্তা দিয়ে চলে গেলে আবার আমরা যেখান থেকে এসেছি সেই দিকেই চলে যেতে পারবো। আজ সন্ধে হয়ে যাওয়ার জন্য দূরের ইম্পর্টেন্ট প্লেসগুলো ভিজিট করতে পারবো না ঠিকই, তাই বলে কাছাকাছি যে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং প্লেসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভিজিট করে নিতে পারো। যেমন তার মধ্যে হচ্ছে গ্লিনারিস। এই গ্লিনারিস নিয়ে কিন্তু প্রত্যেকের মনেই একটা উত্তেজনা থাকে এবং একটা আনন্দ আশা থাকেই। গ্লিনারিসের সামনে ফটো তোলা কিংবা গ্লিনারিসের ভিতরে ঢুকে রাতের ডিনারটাকে করা, এই এক্সপেকটেশন কিন্তু প্রায় সবার মনেই থাকে। তাই প্রথমেই গ্লিনারিসে চলে এসে এখান থেকে কিন্তু রাতের খাবারটা চাইলেই তোমরা সেরে নিতে পারো। অসম্ভব সুন্দর ভিউ। গ্লিনারিসের একটা সেকশন আছে যেখান থেকে পুরো বাইরের পাহাড়টাকে দেখা যায়। দূরের বাড়িঘরগুলোয় লাইট জ্বলছে, অসম্ভব সুন্দর লাগছে। এবং এই গ্লিনারিসের টপ ফ্লোরে লাইভ মিউজিক চলে, ব্যান্ড থাকে, সেখানেও কিন্তু বেশ আনন্দ হয়। এই গ্লিনারিসে তোমরা চাইলেই কিছু মুহূর্ত কাটিয়ে তোমাদের প্রথম দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারো। অথবা চাইলে এখান থেকে বিভিন্ন পেস্ট্রি, কুকিজ বা মন পছন্দের খাবার তোমরা প্যাক করে নিয়ে নিজের রুমে গিয়েও কিন্তু খেতে পারো। এর ভিতরটা অসম্ভব সুন্দর। আর এই দেখা যাচ্ছে সিঁড়ি, এখান থেকে টপ ফ্লোরে যাওয়া যায়। আর সামনে থেকে সোজা গেলে বাইরের ব্যালকনি সেকশন এবং বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এখানেই পেস্ট্রি, কুকিজ ইত্যাদি পাওয়া যায়। তোমাদের সুবিধার জন্য আমি মেনু কার্ডটা দিয়ে দিলাম,
চাইলে তোমরা ভিডিওটাকে পজ করে কিংবা আগে নিয়ে এসে মেনুগুলোকে চেক আউট করে নিতে পারো। এইবার আর সময় নষ্ট না করে চলে আসো মেলে বা চৌরাস্তায়। এই চৌরাস্তা কিন্তু রাত্রেবেলা এক অপূর্ব রূপ ধারণ করে। প্রচুর মানুষের আনাগোনা থাকে। এখানে তোমরা চাইলে গরম গরম চা নিয়ে সময়টাকে এনজয় করতে পারো, অথবা চারিদিক ঘুরে তোমরা কিন্তু সময় কাটিয়ে নিতেই পারো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে আসো রুমে এবং ভালো করে রেস্ট নিয়ে পরের দিনের জন্য হয়ে যাও রেডি। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে সকালবেলা উঠে পড়েছি আর রুমের বাইরের ভিউটা জাস্ট দেখো। আজকে ওয়েদারটা, পরিবেশটা এবং রুমের বাইরের ভিউটা দেখে মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এইটা রুমের বাইরের ব্যালকনি, এখান থেকে ভিউটা দেখো শুধু বাইরের। দেখো বাইরে পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, নিচে ঘর বাড়ি, উপরে পাহাড়, অসাধারণ অনুভূতি। হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল। আর ভিউটা জাস্ট অসাধারণ, পরিষ্কার, রোদ্দুর চকচকে, এবং পাহাড়টা সামনে দাঁড়িয়ে আছে পুরো সাদা ধবধবে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়েই দার্জিলিং স্টেশনের সামনে পড়ে এই শিব মন্দির। এই শিব মন্দিরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এই শিব মন্দিরে ঢুকলে ভালোভাবে বোঝা যায় এই পাহাড়ে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। কারণ এই মন্দিরগুলোর স্ট্রাকচার বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা, অথচ এখানে মহাদেব বা শিবের পুজো হয়। সুতরাং এইখানে যে ধর্মের বৈচিত্র্যগুলো দেখা যায় এবং মেলবন্ধন দেখা যায় তা কিন্তু বেশ শিক্ষণীয়। শুধু শিক্ষণীয় না, ভিউয়ের দিক থেকেও কিন্তু অসম্ভব সুন্দর। এই মন্দির থেকে পাহাড়ের ভিউ এবং মন্দিরের ভিউ অতুলনীয়। এখান থেকে সোজা চলে এসো দার্জিলিং স্টেশন। এই দার্জিলিং স্টেশন থেকে মেন মজার যে ভিউটা বা মেন ইন্টারেস্টিং ভিউটা, এটাকে উপভোগ করে নাও। সামনেই দেখা যাচ্ছে মন্দির, মন্দিরের ওপারে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্টের পুরো রেঞ্জটা, এবং এইখান থেকে ধীরে ধীরে যদি ডান দিকে তাকানো যায় তাহলেই হবে ম্যাজিক। আর এই হলো সেই ম্যাজিক। যতই প্রশংসা করব পুরোটাই কম হবে। রোদ ঝলমলে আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ সাদা শুভ্র বরফের চাদরে মোড়া, দেখতে যে মনে কি আনন্দ লাগছে এবং কি এক্সাইটমেন্ট কাজ করছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এইখানে এক কাপ গরম চা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় তোমরা কাটিয়ে নিতেই পারো, কারণ এই হচ্ছে সেই আইকনিক দার্জিলিং স্টেশন যেখানে মেহুনার ফিল্ম শুট করেছিল শাহরুখ খান। আর এই হচ্ছে স্টেশন মাস্টারের রুম। আর এবার দেখাচ্ছি দার্জিলিং স্টেশনের টিকিট কাউন্টার। এইখান থেকে তোমরা বিভিন্ন জয় রাইড, মানে দার্জিলিং এর হেরিটেজ ইন্ডিয়ান হিমালয়ান টয় ট্রেন, সেটা তোমরা বুক করে নিতে পারো। এটা বিভিন্ন রকম স্লটে বুক হয় এবং বিভিন্ন টাইমিং আছে। ডিজেল ইঞ্জিন আছে কয়লার স্টিম ইঞ্জিনও। প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা। এখানে প্রাইস চার্ট দিয়ে দিলাম এবং টাইমিংও দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। আর এখান থেকে ঠিক সামনে বেরোলেই বিগ ক্লক এবং আই লাভ দার্জিলিং লেখা আছে, যেখানে তোমরা ইচ্ছে মতো সুন্দর সুন্দর পজ দিয়ে নানান রকম ফটোশুট করে নিতে পারো। ইচ্ছে মতো ফটোশুট হয়ে গেলে এবার এখান থেকে সোজা হেঁটে বাঁদিকে লোকাল বাজারগুলো দেখতে দেখতে একটু সামনে এলেই এখান থেকে পাবে তোমরা দুটো রাস্তা। একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে
বাঁদিকের রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। এই বাঁদিকের রাস্তা দিয়ে নিচে চক বাজার বা বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যায়। আমরা ওপরের রাস্তা দিয়ে ডান দিকে উঠে এখান থেকে আমরা ফের চলে আসব চৌরাস্তার দিকে। তবে এইবার চৌরাস্তা যাওয়ার আগে প্রথমেই ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডান দিকে উপরের দিকে উঠলেই পেয়ে যাব কেভিন্টার্স রেস্টুরেন্ট। এটা কিন্তু এখানকার খুবই ফেমাস। দার্জিলিংয়ের এই ফেমাস কেভিন্টার্স থেকে তোমরা চাইলে সকালবেলা ইংলিশ ব্রেকফাস্টটা কিন্তু করে নিতে পারো। এটা এখানকার খুবই পপুলার। অথবা নিচ থেকে তোমরা বিভিন্ন রকমের আইসক্রিম, বিস্কিট, ক্যাডবেরি ইত্যাদির নিয়ে নিতে পারো। এইখানেই কিন্তু বরফি মুভির শ্যুট হয়েছিল এবং এইখানের আইসক্রিমটা বেশ পপুলার। তো চাইলে মিনিমাম অন্তত একটা আইসক্রিম খেয়ে তোমরা দেখতেই পারো এখানে কেমন টেস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট হলে আবারও সামনের দিকে এগিয়ে যাব এবং বাম হাতে পড়বে গ্লিনারিস। রাতের বেলা বেশ কিছু ফটো অবশ্যই তুলে নিয়েছো, দিনের আলোতেও চাইলে আরও কিছু ফটো তুলে নিয়ে আবারও সামনের দিকে এগোবো। চলতে চলতে এইরকম বেশ কিছু লাইভ পারফরমেন্স চোখে পড়বে। চাইলে কিছুটা সময় ওখানে দাঁড়িয়ে উপভোগ করতেই পারো নেপালি গান বা যেই ধরনের পারফরমেন্স চলবে। তো এইবার পৌঁছে গেলাম চৌরাস্তায়। রাতের দেখা চৌরাস্তা এবং দিনের বেলার চৌরাস্তার মধ্যে বিস্তর ফারাক। দিনের বেলায় এখানে ঘোড়া থাকে, চাইলে তোমরা ঘোড়সাওয়ার করে নিতে পারো। এই ঘোড়সাওয়ার করার জন্য 100 টাকায় এই চৌরাস্তাটাকে ঘোরাবে এবং 300 টাকার বিনিময়ে পুরো চৌরাস্তার যে ডরমিটরি হিল আছে, অর্থাৎ চৌরাস্তার চারিপাশে এই ভানু ভবনের সামনে থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। যদি ঘোড়সাওয়ারি নাও করো, পায়ে হেঁটে অবশ্যই এই চৌরাস্তার চারিপাশে যে রাস্তাটা আছে, এটাকে ডরমিটরি হিল বলে, এর চারিপাশে অবশ্যই একবার প্রদক্ষিণ করে নিও। কারণ এখান থেকে যে ভিউগুলো পাওয়া যাবে সেই ভিউয়ের কোনো ভাগ হবে না। দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে এই যে ভিউগুলো পাওয়া যায়, সেই ভিউয়ের জন্যেই মানুষ বারবার ছুটে আসে দার্জিলিংয়ের কাছে। আর এই ভিউগুলো কিন্তু মিস করা একদমই উচিত নয়। এইখান থেকে দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতো, মন পছন্দ মতো বেশ কিছু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যে রিলস বানাও সে রিলস অবশ্যই বানিয়ে নিও। সঙ্গে ছোট বাচ্চা থাকলে তাদের জন্যও এখানে পার্ক টাইপের বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, চাইলে সেইগুলোও ইউজ করতে পারো। এরপর এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে এবং বাম দিকে পাহাড়ের যে অসম্ভব সুন্দর দৃশ্যগুলো চোখে পড়বে তা মনকে মুগ্ধ করতে বাধ্য। পাহাড়ের ওয়েদার কিন্তু হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। এখনই রোদ্দুর তো তখনই মেঘ। সুতরাং যতক্ষণ সময় পাবেন সময়টাকে উপভোগ করে নিন। পরবর্তীতে হয়তো লাখো খরচা করলেও এই সময়কে আর ফেরত পাবেন না। এইবার চৌরাস্তার ডান দিক থেকে একটু এগিয়ে গেলেই এরকম একটা সিঁড়ি দেখতে পাওয়া যাবে। এই সিঁড়ি থেকে উঠে এলে এরকম পিচের রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব মহাকাল মন্দির। এই মহাকাল মন্দির কিন্তু বেশ জনপ্রিয় এবং বেশ ইন্টারেস্টিং। তো এই মহাকাল মন্দিরে কিছুটা ওঠার পরেই জুতো খোলার জায়গা। এখানে জুতো খুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগোলে প্রথমেই পড়বে হনুমান মন্দির এবং গণেশ মন্দির। এখান থেকে বাঁ দিকের রাস্তা ধরে আবার একটু উপরের দিকে উঠে গেলেই এখান থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্ল্যাগস দেখতে পাবেন। এখানে কিন্তু এই কালচারটা তিব্বতের কালচার। তিব্বতের মন্দির অনুযায়ী এই বৌদ্ধ মন্দিরের আদলে শিব মন্দিরটা তৈরি করা হয়েছে। এই মন্দিরের নাম মহাকাল মন্দির। প্রথমেই ডান দিকে চোখে পড়বে তারা মায়ের মন্দির। এই মন্দিরে ঠাকুরের কাপড় পরানোর স্টাইল এবং দেয়ালের যে নকশা এবং বিভিন্ন আর্কিটেকচারগুলো আছে সেগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে এইগুলো কিন্তু বৌদ্ধ কালচার। কিন্তু এখানে হিন্দুদের দেবী
কালী ঠাকুরকে পুজো করা হচ্ছে। এখানে একজন বৌদ্ধ সাধু এবং হিন্দু পুরোহিত দুজনেই কিন্তু পুজো করেন। বাঁদিকে দেখতে পাবেন যজ্ঞস্থল, যেখানে যজ্ঞ করা হয় হিন্দু মতে। আবার ডান দিকে দেখতে পাবেন বৌদ্ধ স্তূপ, যেখানে বৌদ্ধ মতে কিন্তু পুজো পার্বণ হয়। সুতরাং এখানে বৌদ্ধ এবং হিন্দু কালচার মিলেমিশে এক হয়ে গেছে এবং এই মন্দিরটি বেশ পপুলার, বেশ জনপ্রিয়। সুতরাং মহাকাল মন্দিরে কিন্তু একবার আসতেই হবে। এই হলো মহাকাল মন্দিরের মূল গেট। এখান থেকে ভিতরে ঢুকলেই দেখা যাবে মহাকাল মন্দির। এখানে দেখুন একজন বৌদ্ধ সাধু এবং সাথে একজন হিন্দু পুরোহিত দুজনেই কিন্তু পুজো করছেন। আরেকটু এগোলে সামনে শিবের লিঙ্গ এবং মন্দির দুটোকেই পাশাপাশি দেখতে পাওয়া যাবে। বৌদ্ধরা পুজোর সময় এই চাকাগুলোই ঘোরায়, তাই তোমরাও হাত দিয়ে চাকাগুলো ঘুরিয়ে নিও। আর এই হচ্ছে মহাকাল মন্দিরের মেন বিগ্রহ। এইবার এই মহাকাল মন্দিরেরই আরও একটা পপুলার জায়গা হচ্ছে মহাকাল গুহা। বাঁদিকে সিঁড়ি থেকে নিচে নেমে আসতে হবে অনেকটা। আসলে দেখা যাবে এখানে পাহাড়ের গুহার মধ্যে বেশ কিছু ঠাকুর রাখা হয়েছে এবং প্রতিদিনই সকালের দিকে এইখানে পুজো করা হয়। এই পাহাড়ের গুহায় এখানে কিন্তু প্রত্যেক দিন পুজো হয়। এই গুহায় অবশ্যই একবার এসে ঘুরে দেখে যাবেন। অসম্ভব সুন্দর ইন্টারেস্টিং জায়গা এটা। গুহার মধ্যে কিভাবে পুজো হয় না দেখলে নিজের চোখে তা বিশ্বাস করা যায় না। এইবার এখান থেকে নিচে নেমে ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাঁদিকের রাস্তা ধরে চলে আসলে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট পাবেন, যার মধ্যে এই মহাকাল রেস্টুরেন্ট কিন্তু বেশ উল্লেখযোগ্য। এইখানে ঢুকে আপনারা দুপুরের খাবারটা সেরে নিন। দুপুরের খাবারের জন্য নিজের পছন্দ মতন যে কোনো মেনু, বাঙালি ভাত ডাল সবজি থেকে মাছ মাংস, ফ্রাইড রাইস, চিলি চিকেন সমস্তটাই, বিরিয়ানিও এখানে অ্যাভেলেবেল। সুতরাং নিজের পছন্দ মতন খেয়ে নিন এবং তারপরে এর সামনে থেকেই গাড়ির স্ট্যান্ড আছে, কিংবা চলে আসুন চকবাজার। চকবাজার থেকে বেশ সস্তায় আপনি গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনি কোন কোন জায়গায় ঘুরতে চান বলে একটা গাড়ি ঠিক করে নিন এবং প্রথমেই চলে আসুন পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। এই ঘুম স্টেশনে চলছে দ্য হিমালয়ান রেলওয়েজের হেরিটেজ টয় ট্রেন। এইখানে আপনি ভালো করে ঘুরে টয় ট্রেনগুলো দেখে নিজের ইচ্ছে মতো ফটো তুলে নিন। এই ঘুম স্টেশন ভালো করে ঘুরে নিয়ে এর মধ্যখান থেকে চলে এসে ডান দিকে তাকালেই দেখতে পাবেন এখানে আছে একটা রেল মিউজিয়াম। চাইলেই 50 টাকা টিকিটের বিনিময়ে এই মিউজিয়ামে আপনি ঘুরে নিতে পারেন, অথবা এখান থেকে আবার গাড়ি ধরে চলে আসুন পরবর্তী ডেস্টিনেশন ঘুম মোনাস্ট্রি। এই মোনাস্ট্রি কিন্তু এখানে বেশ পুরনো মোনাস্ট্রি। এখানে সামনে থেকে টয় ট্রেনের লাইন গেছে আর এই হলো মেন গেট। গেটের ভেতর থেকে ঢুকলেই দেখতে পাবেন মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির ভেতরে বড় বড় হুইল আছে, যেই হুইলগুলো ঘুরিয়ে বৌদ্ধরা পুজো অর্চনা করেন এবং এই ভিতরে হলো বৌদ্ধ মূর্তি। এই মূর্তি কিন্তু তিব্বতের মাটি দিয়ে তৈরি, তিব্বত থেকে মাটি এনে বানানো। এখান থেকে গাড়ি ধরে চলে আসুন পরবর্তী ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। এটাকে কিন্তু গোর্খা মেমোরিয়ালও বলা হয়। এখানে এন্ট্রি ফি 50 টাকা, 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে আপনারা চাইলে নেপালি জামা কাপড় ভাড়া নিয়ে সেগুলোকে পরে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এখানে একটি চক্রাকারে লাইন আছে যেখান থেকে এই টয় ট্রেনটা গোল করে রাউন্ড হয়ে ঘোরে। সে কিন্তু বেশ অপূর্ব দৃশ্য। তাছাড়া রয়েছে চা বাগান এবং ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। 50 টাকার বিনিময়ে বাইনোকুলার ভাড়া করে সেখান থেকে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গার দৃশ্য দেখিয়ে দেওয়াও হয়। সেই ফেসিলিটি আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। আবার গাড়িতে উঠে চলে আসুন পরবর্তী ডেস্টিনেশন ডালি মোনাস্ট্রি। এই ডালি মোনাস্ট্রি বেশ ইন্টারেস্টিং মোনাস্ট্রির মধ্যে একটি। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, দুপুর 11:30 থেকে 12:30 লাঞ্চ টাইম, আর সোমবার কিন্তু বন্ধ। এখান থেকে 50 টাকা টিকিট দিয়ে সোজা ওপরে এলেই একটা মিউজিয়াম পাবেন। প্রথমেই ঘুরে দেখে নিন মিউজিয়াম। এই মিউজিয়ামে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউড নয়, তাই ভিতরটা দেখাতে পারলাম না। এখান থেকে সোজা উপরের দিকে উঠতে গেলে দেখবেন বেশ নানান রঙের ফ্ল্যাগ আটকানো আছে। এখানে 5টা কালারের ফ্ল্যাগ আছে। এই 5টা কালার কিন্তু পঞ্চ ইন্দ্রিয়কে ইন্ডিকেট করে। এখান থেকে আপনারা সোজা একটু ওপরের দিকে আসলেই দেখতে পাবেন প্রেয়ার হল। এই প্রেয়ার হলের ভিতরে কিন্তু সোনালী কালারের বড় বড় 6টি চাকা আছে। বৌদ্ধ মঙ্করা এই চাকা ঘুরিয়েই প্রেয়ার করেন।
এবার মনাস্ট্রির একদম উপরে ওঠার পর যখন চারিদিকের ভিউটা দেখবেন, আপনার মনে কিন্তু এক আলাদা শিহরণ খেলে যাবে। পুরো মন্দিরটার কালার এবং চারিদিকের ভিউ জাস্ট বলে বোঝানো যাবে না। এখানে এক আলাদা রোমাঞ্চকর চারিদিকের ভিউ এবং নিস্তব্ধতার জন্য এক অপূর্ব শান্তি কাজ করে। ভিতরের দৃশ্যটা অপূর্ব। এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। স্পেশালি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আমি রিকোয়েস্ট করে এই ভিডিওগ্রাফিটা করেছি। এই এফোর্টের জন্য একটু লাইক, কমেন্ট, শেয়ার এটাই আশা করি। অবশ্যই কিন্তু এই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। এই মনাস্ট্রি থেকে বেরোনোর পথে আবারও চোখে পড়ল সেই টয় ট্রেন। এই সমস্ত স্পটগুলো ঘুরতে কিন্তু আজকের দিনটা পুরো পার হয়ে গেল। আমরা ক্লাব সাইড থেকে যখন ট্যাক্সি ভাড়া করেছিলাম, এখানে 1000 থেকে 2000-এর মধ্যে ট্যাক্সিটা পাওয়া যাবে। বার্গেনিং করে নিলে কিন্তু সস্তাই পড়বে। তাছাড়া কেউ যদি চাও, তোমরা কিন্তু চকবাজার থেকে লোকাল গাড়ি করে খুব কম পয়সার বিনিময়ে এই স্পটগুলো ঘুরে ঘুরে দেখে নিতে পারো। রিজার্ভ করার দরকার নেই, তাহলে কিন্তু খুবই কম পয়সায় হয়ে যাবে। আবার ওখান থেকে গাড়ি ধরে ফেরত আসো, দার্জিলিং স্টেশনে ড্রপ করে দেবে। এখান থেকে নিজের হোটেলে গিয়ে খুব ভালো করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে যাও, কারণ পরের দিন যেতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং স্পটগুলো। আর সেই স্পটগুলো দেখাবো আমার পরবর্তী অংশে বা পরের ভিডিওতে। আর পরের ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে বংযাত্রার চ্যানেলে। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না।